আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা অন্য আর একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মহিলাদের জরায়ুতে ইউটেরাসের ভিতরে যেই একটা কন্ডিশন হয়, আপনারা অনেকে শুনেছেন আশারম্যান সিনড্রোম বা টিবি হলে কি হতে পারে, এরকম অনেকের মনে প্রশ্ন আসে যে অথবা থিন এন্ডোমেট্রিয়াম কেন, বা ভিতরে জরায়ুর ভিতরে কোনো ক্যাভিটি নেই, এটাকে কি বলে, কেন হয় বা কিভাবে সমাধান করা যায়। তো দেখা যায় যে আশারম্যান সিনড্রোম হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে জরায়ুর ভিতরের যে পাতলা লেয়ার, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গোলাপি যেই স্তরটা, এটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটা যখন কোনো কারণে এটা ক্ষতবিক্ষত হয়ে যায়, সেটা যে কোনো অপারেশনের মাধ্যমেই হতে পারে বা যে কোনো অসুখের পরিণতিতে হতে পারে। যেমন এটা সবচেয়ে বেশি কখন হয়, ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে পরবর্তীতে ইনফেকশন হয়ে এই জরায়ুর সামনের যে পর্দাটা সেটা এবং পিছনের পর্দাটা মাঝখানে লেগে যায়, ফাইব্রোসিস হয়ে, যেখানে হেলদি এই গোলাপি রঙের এন্ডোমেট্রিয়াম থাকার কথা ছিল সেখানে সাদা সাদা রক্তনালী নাই, রক্ত সঞ্চালন নাই, এরকম কিছু কানেকটিভ টিস্যু থাকে যেটা ফাইব্রাস টিস্যু, যার ফলে সেখানে বাচ্চা ধারণ করা সম্ভব হয় না। তো এই আশারম্যান সিনড্রোমটা কখন কখন হয়, কিসের পরিণতিতে হয়? সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে যদি কারোর খুব ইনফেকশন হয়। ইনফেকশনের মধ্যে দেখা যায় যে অনেকের টিবি। তো এই টিবি কি টিবি হতে পারে? যদি কারোর লাংসে টিবি হয়, তার কিন্তু অনেক সময় দেখা যায় সেকেন্ডারি টিবি তার হচ্ছে খাদ্যনালীর মধ্যেও, যেটাকে বলে ইন্টেস্টাইনাল টিবি বা পেলভিক টিবি, যে তলপেটের চারিদিকে এই যে জরায়ুর চারিপাশে টিবি হয়ে গেল, হ্যাঁ, সে কিন্তু শুধু একটু হালকা পেট ব্যথায়, টিবি তো স্লোলি খুব ধীরে ধীরে টিবিটা কিন্তু ডেভেলপ করে এবং সিমটমও এমন থাকে যে মানুষ বেশি বুঝতে পারে না। যেমন কাশি থাকলে, পালমোনারি টিবি হলে কাশি বোঝা যায়, কিন্তু এখানে তেমন কিছু না। তো মানুষের টের পেতে পেতে দেখা যায় যে ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে। যতদিনে এই অসুখটা ডায়াগনোসিস হয় ততদিনে ড্যামেজ হয়ে যায় অনেক বেশি। পরবর্তীতে দেখা যায় যে যখন ডাক্তারের কাছে আসে যে আমার মাসিক অল্প হচ্ছে কিংবা আমার মাসিক হয় না, বন্ধ থাকে, তখন আল্ট্রাসোনোগ্রাম করে বা আমরা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি করে আমরা দেখতে পারি যে ভিতরটা একদম দেখা যাচ্ছে সাদা। আর আমরা এটাকে আরও কনফার্ম হতে পারি হিস্টোস্কোপি করে। তো হিস্টোস্কোপি এমন একটা অপারেশন যেখানে আমরা জরায়ুর ভিতর থেকে টেলিস্কোপ ঢুকাই, মানে একটা যন্ত্র ঢুকাই, টিভির মাধ্যমে যেভাবে আমরা গল ব্লাডার অপারেশন করি সে একই এন্ডোস্কোপিক, যেটাকে হিস্টোস্কোপ বলে, তখন ভিতরে সব দেখা যায়। এই অপারেশনটা আগে আপনারা হয়তো অত নাম জানতেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক বেশি হচ্ছে। আমি নিয়মিতভাবে করি লমিনা আইভিএফে। তো হিস্টোস্কোপি করে আমরা ভিতরের ওটা দেখতেও পারি, ওটা ট্রিটমেন্টও করতে পারি। তাহলে একটা কারণ গেল টিবি, আর একটা হচ্ছে যদি কারোর পেলভিক ইনফেকশন হয় যে কোনো কারণে, অন্য কোনো অপারেশনের জন্য, অ্যাপেন্ডিসেক্টমি বা কোনো একটা টিউমারের জন্য অপারেশন করছিল বা সিজারের পরে ভিতরে অনেক ইনফেকশন হয়েছে, তখন হতে পারে। আর একটা কারণ হচ্ছে কোনো কারণে তার যদি অ্যাবর্শন থাকে, সেই অ্যাবর্শনের পর, আপনারা তো সবাই বুঝছেন অ্যাবর্শন মানে মিসক্যারেজ, বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চা কিছু অংশ রয়ে গেছে, পেশেন্টের খুবই ব্লিডিং হচ্ছে, তখন ওই ব্লিডিং বন্ধ করার জন্য বা যে এক্সপার্ট না অথবা নলেজ কম আছে সে হয়তো অনেক বেশি ডিএনসি করে ফেললো, ডিএনসিটা অনেক বেশি করলো, যার ফলে এর দুইটা লেয়ার থাকে এন্ডোমেট্রিয়ামে, উপরের দিকে একটা প্রলিফারেটিভ লেয়ার থাকে, নিচে বেসাল লেয়ার। তো সেই উপরের লেয়ারটাকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে আসলো বারবার ডিএনসি করে। ডিএনসিটা যে নারিকেল যেভাবে করায় জিনিসটা ওইভাবে। তো ওইটা করার ফলে দেখা যায় যে ওর এন্ডোমেট্রিয়ামটা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হলো এই অপারেশনের জন্যই। তখন এটাতে ওই আশারম্যান সিনড্রোম ডেভেলপ করতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে অনেক সময় আমরা বড় টিউমার থাকে, যেমন হচ্ছে বড় টিউমার জরায়ুতে মায়োমা বলে বা ফাইব্রয়েড বলে, ওইগুলা ফাইব্রয়েডটা জরায়ুর ভিতর পর্যন্ত চলে আসছে, যেটাকে সাবমিউকাস ফাইব্রয়েড বলে। তখন আমরা অপারেশন করলাম অনেকগুলো জায়গায়, অপারেশন করার পর আমরা যদি ঠিকমতো প্রিকশন না নেই, দেখা যায় যে তখন ওই এন্ডোমেট্রিয়াম যদি ওপেন হয়, একটা পর্দা আর একটা পর্দার সাথে লেগে যায়, তখনও কিন্তু এরকম হতে পারে আশারম্যান সিনড্রোম বা ইউটেরাইন সাইনিকিয়াও বলে। যখন দুইটা, একটা ওয়াল আরেকটা ওয়ালের সাথে লেগে যায়, এটাকে বলা হচ্ছে ইউটেরাইন সাইনিকিয়া।
তো এই আশারম্যান সিনড্রোম এটার প্রভাবটা কি, বা এটার প্রভাবে কি হয়? এটার প্রভাবে দেখা যায় যে এই এন্ডোমেট্রিয়ামটা ক্ষতবিক্ষত হয়ে যে ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যায় এবং এখানে ইমপ্ল্যান্টেশন হয় না। ডিম্বাণু ঠিকই তৈরি হচ্ছে, ডিম্বাশয়ে, এই যে ডিম্বাশয়ে ঠিক মতো ডিম্বাণু তৈরি হচ্ছে, ফার্টিলাইজেশনও হচ্ছে, কিন্তু এখানে সে ইমপ্ল্যান্টেশন হয় না। তো এই ইমপ্ল্যান্টেশন না হলে তখন তো আমরা যতই আমি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি ওনারা সাকসেসফুল হন না। এবং দেখা যায় যে এই সব পেশেন্টের আইভিএফ করার পরেও কিন্তু এমব্রায়ো ট্রান্সফার করা যায় না, ডিফিকাল্ট হয়। আর আরেকটা যে ওনাদের থিন এন্ডোমেট্রিয়াম থাকে, তখন এই থিন এন্ডোমেট্রিয়ামের আবার চিকিৎসা করতে হয়, সেটা ওই হিস্টোস্কোপি করেই। আসলে আশারম্যান সিনড্রোম বা থিন এন্ডোমেট্রিয়ামের ট্রিটমেন্টই হচ্ছে হিস্টোস্কোপি করে আমি আবার ওখানে অ্যাডহেসিওলাইসিস করবো, মানে ভিতরে যে পর্দাগুলো পড়ে যায় সেগুলোকে কাটা হয়, কেটে তারপর আমি ওখানে আবার রিজুভিনেশন থেরাপি দিতে পারি। আপনাদের একটু আগে বলেছিলাম যে আমরা প্লেটলেট রিচ প্লাজমা দেই ওভারিয়ান রিজুভিনেশনের জন্য। এখানে আমরা এন্ডোমেট্রিয়াম রিজুভিনেশনের জন্য প্লেটলেট রিচ প্লাজমা দিতে পারি, সেটার ক্যারেক্টারিস্টিক্স একটু আলাদা ওই ওভারিয়ান রিজুভিনেশনের যে পিআরপি সেটা থেকে। তো এইটা আমরা এখানে ইনজেকশন করে দিতে পারি। আর এইখান থেকে আমরা টিস্যু কালেকশন করি, যেটা পরবর্তীতে আমরা অনেক পেশেন্টের কিন্তু সাইলেন্ট টিবি থাকে, টিবির জন্য আমরা টেস্ট করি। তাহলে এখান থেকে আমরা দুইটা হিস্টোস্কোপি করে অ্যাডহেসিওলাইসিস করি এবং আমরা টিবির টেস্ট পাঠাই এবং অন্যান্য ব্যাকটেরিয়ার টেস্ট পাঠাই। আর আরেকটা হচ্ছে আমরা এখানে এন্ডোমেট্রিয়াল পিআরপি দিতে পারি। পিআরপি দেওয়ার পরে যদি পেশেন্টে ডেভেলপ করে এবং পরবর্তীতে আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন কন্টিনিউয়াস আর সিকোয়েন্সিয়াল থেরাপি দিয়ে রাখি, আমরা যাতে এটা আবার না বুঝে যায় সেজন্য আবার ইন্ট্রাইউটেরাইন ক্যাথেটার দিই। তো এত কিছু করার পরে যদি ঠিক হয় তারপরে আমরা তাকে ইনফার্টিলিটি চিকিৎসা করতে পারি অথবা এন্ডোমেট্রিয়াম প্রিপারেশনের জন্য প্রস্তুত করতে পারি। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এন্ডোমেট্রিয়ামের গুরুত্ব কত অপরিসীম, এবং আমরা যাতে আশারম্যান সিনড্রোম না হয় সেজন্য কিন্তু সচেতন থাকব। এখন কিন্তু ওই যে বাচ্চা নষ্ট হলে সবার যে ডিএনসি করতে হবে এরকম কিন্তু ব্যাপার না। এখন কিছু মেডিসিন পাওয়া যায় যে মেডিসিন দিয়ে কিন্তু এই নষ্ট বাচ্চাটাকে বাকি যে অংশটুকু থাকে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন সেটাকে বের করে ফেলা যায়। এবং তারপরেও যদি না হয় আপনি ভালো একজন ডাক্তারের কাছে যাবেন, যিনি আপনার এই সমস্যাটা বুঝবেন যে আপনার এন্ডোমেট্রিয়ামটাকে অত বেশি কিউরেট করা যাবে না। এবং আপনি প্রথম থেকে সচেতন থাকবেন, কোনো মিসক্যারেজ হলে সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন যাতে ইনফেকশন না হয়। আর কারো যদি নিজের ফ্যামিলিতে টিবি থাকে বা নিজের শরীরে টিবি আছে বা ছিল বা পার্শ্ববর্তী জায়গায় কন্ট্যাক্ট পার্সনের টিবি থাকে, তারও কিন্তু সচেতন থাকতে হবে। তারপরে পোস্টপার্টাম পিরিয়ড মানে ডেলিভারির পরে, ডেলিভারিটাও একটা ভালো জায়গায় করা উচিত। বাসায় দায় এনে একেবারেই ডেলিভারি করা উচিত না, একটা হেলথ কেয়ার সেন্টারে অবশ্যই যাওয়া উচিত। নর্মাল ডেলিভারির পরে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে। ডেলিভারির সময় দায় বা যারা থাকে তারা কোনোভাবেই আনস্টেরাইলভাবে যেন জরায়ের ভিতরে হ্যান্ডলিং না করে, এই জিনিসটা সচেতন থাকতে হবে। আপনারা সবাই সচেতন হন, যাতে যার হয়ে গেছে সে তো তেমন আমাদের কাছে হয়তো আসবেন পিআরপি থেরাপি, যার হয় নাই তারটা প্রতিরোধ করা কিন্তু আমাদের দায়িত্ব। সেই জন্য আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা সচেতন থাকবেন, তার পার্শ্ববর্তী মানুষকে বা তার পরিচিত মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাবেন যাতে তাদের আশারম্যান সিনড্রোম গর্ভবর্তী পরবর্তী সময়ে মানে প্রসূতি মায়ের যে চিকিৎসাটা এই যে 40 দিন সে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্যাড চেঞ্জ করে বারে বারে, সেখানে কোনো ইনফেকশন না ঢুকতে পারে, এবং শুধু যে পরবর্তী ইনফার্টিলিটি থেকে তাকে রক্ষা করবে তা না, কিন্তু তার এই অবস্থায় তখন আবার সেপ্টিসেমিয়াও হয়ে যেতে পারে। সন্তান জন্ম দেওয়া এবং গর্ভের পরবর্তী মানে প্রসূতির প্রথম 40 দিন পিরপেরিয়াম বলি আমরা যেটাকে, সেই সময়টা কিন্তু যাতে ইনফেকশন না হয় সেই জন্য অনেক সচেতন থাকতে হবে। ধন্যবাদ।